পারস্পরিক যুক্তিতর্ক গুলো দেখতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হলো এই রায়টা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালের কি পরিণতি হলো তা না, একটা রাজনৈতিক দল, একটা প্রতিষ্ঠানের একটা পরিণতি পেয়ে গেল। এবং বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিটা থেকে গেল। দেখেন, বাংলাদেশের গণতন্ত্র দুটি তিনটি রাজনৈতিক দলের উপর অনেকটা নির্ভরশীল। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আরো যদি পেছনে যান, বিএনপি, আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের সময় আমরা কি দেখলাম? বিএনপি নাই, জামাত নাই, বিরোধী দল নাই, এরকম একটা শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম। আমরা আশা করতেছিলাম যে নিশ্চয়ই এই দুঃস্বপ্নের কালো রাত্রির অবসান ঘটবে। একটা হয়তো সলিউশন হবে বিদেশি মধ্যস্থতায়, অথবা ভারত হয়তো রাষ্ট্রপতি ইন্টারাপ্ট করবে এবং তারপরে দুইটা দলকে একত্রিত করবে এবং নির্বাচন হবে এবং সবাই টিকে থাকবে এবং গণতন্ত্রের যে মতপার্থক্য, সংঘাত, সেগুলি চলতে থাকবে। আবার আহ দুটি দলই বেঁচে থাকবে। কিন্তু আওয়ামী লীগকে মারতে, যে জামাতকে নিঃশেষ করতে, যে এখন অবস্থাটা হলো এই, যে শেখ হাসিনা নিজেই শুধু তার মৃত্যুদণ্ড হলো না, আজকে একই সঙ্গে আওয়ামী লীগেরও জন্য মৃত্যুদণ্ড হয়ে গেল। কারণ আওয়ামী লীগ এখন শেখ হাসিনার হাতে এমন ভাবে আহ মুষ্টিবদ্ধ যে এই আওয়ামী লীগের দায় তিনি কাউকে দেবেন না। যদি দিত তাহলে গত এক বছরে একটা হয়তো ভিন্ন মাত্রা আমরা দেখতে পারতাম। অথচ মানে একটা নির্মম পরিহাস ইতিহাসের, যে যখন নাকি শেখ হাসিনা ছিল না, যখন শেখ মুজিবুর রহমান সব পরিবারে নিহত হলো, তখনও কিন্তু আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছিল জোহরা তাজউদ্দিনের হাত ধরে, একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছিল। তারপরে তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। আর পাশাপাশি ছিল বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দল। সেই একটা মূল স্তম্ভ আজকে শেষ হয়ে গেল। কারণ আপনি যতই বলেন না কেন, আপনি বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারেন, বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু ঘটনার তো এত সবার মানুষ পটে আছে, চোখের সামনে আছে, জল জল করছে। চোখ বন্ধ করলেই সবাই দেখতে পাচ্ছে জুলাই আগস্টের সেই ঘটনার প্রভাবগুলো। এটা 50 বছর আগের কোনো ঘটনা নিয়ে বিচার না, বা 20-25 বছর আগের না, এটা কে বলি। তো ফলে এটার ন্যায্যতা, এটার গ্রহণযোগ্যতা নিয়ে আপনি আইনগত দিক দিয়ে প্রশ্ন করতে পারেন, কিন্তু মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই যে এই বিচারটা সঠিক, আহ, বেঠিক হয়েছে, এটা কেমন কথা হলো। যেমন ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতক্ষণ যুদ্ধাপরাধীদের বিচার হয়, তখন সেটা নিয়ে অনেকের এখনো প্রশ্ন আছে যে আসলে কি বিচার কি সঠিক হলো, এই সাক্ষী এটা সেটা। হ্যাঁ, ঘটনা সত্য, কিন্তু বিচারের প্রক্রিয়া, সাক্ষী, প্রমাণ এগুলি খুব দুর্বল ছিল। ফলে ওইটা নিয়ে আপনি অনেক প্রশ্ন করা যায় পুরো বিচার প্রক্রিয়াটাকে নিয়ে, কিন্তু এটা নিয়ে আপনি কি প্রশ্ন করবেন? চোখের সামনে একটা দুইটা মানুষ না, 1,500 মানুষ রাজধানীতে, সেই রাজধানীতেই ট্রাইব্যুনাল, সেখানে বিচার। তো ফলে ঘটনা সত্য, কিন্তু ওই আবার বললাম না, এর পেছনে আবার একটা বড় একটা ধাক্কা, যে আপনি বিচার করলেন শেখ হাসিনার, কিন্তু একই সঙ্গে তো আওয়ামী লীগেরও বিচার হয়ে গেল। আওয়ামী লীগ যদি তার মতন করে, যদি অপরাধীদের বাইরে আরেকটা আওয়ামী লীগের একটা যাত্রা থাকতো, তাহলে এই যে ধরেন আজকে নির্বাচন, গণতন্ত্র আবার একটা উত্তরণ ঘটবে, সেখানে কিন্তু একটা গণতান্ত্রিক দলকে পাওয়া যেত। এখন একটা গণতান্ত্রিক দল যার সঙ্গে জড়ায় আছে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস, সে কিন্তু আজকে একদম মাইনাস হয়ে গেল। এতে এটা শুধু শেখ হাসিনার ক্ষতি না, এটা আওয়ামী লীগের ক্ষতি না, আমি বলবো এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের বা গণতন্ত্র মনা মানুষের সবারই ক্ষতি এটা। এই একইভাবে দেখেন, যখন নাকি বিএনপি কোণঠাসা ছিল, বিএনপি যখন নির্বাচনে অংশ নিতে পারতো না, তখন যেমন গণতন্ত্রের জন্য একটা হাহাকার, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাহাকার ছিল, যে বিএনপি ছাড়া কিভাবে সংসদ হয়, বিএনপি ছাড়া কিভাবে গণতন্ত্র হয়। এখনো কিন্তু সেই একই অবস্থাটা। এবং এর পুরো দায়টা আসলে, বিচার তো শুধু মানুষ হত্যার জন্য না, গণতন্ত্র হত্যার জন্য, এবং আওয়ামী লীগকে যে একটা নিঃশেষ করে ফেললো, এই জন্য এটারও একটা আলাদা বিচার হওয়ার দরকার ছিল শেখ হাসিনার জন্য। একমাত্র ব্যক্তি, সে নিজেকে শেষ করলো, তার দলকে পর্যন্ত শেষ করলো। অথচ
মানে আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কিন্তু এটা এরকম হওয়ার কথা না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আজকে আপনি আসবেন, কালকে আপনি নাই, আরেকজন এসে সেটা বলবে। কিন্তু এই যে একচেটিয়া, মানে আমি নাই তো সব শেষ, এই যে ব্যক্তি কেন্দ্রিক একটা অবস্থান, যার কারণে স্বৈরতন্ত্র সেই জায়গাটা খুব ক্ষতিগ্রস্ত হলো। এই জায়গাটা পূরণ হবে কিভাবে আমি জানি না। কারণ দেখেন, এখন কিন্তু গণতন্ত্রের যে সংকট, আজকে কিন্তু রায়ের দিনই বোঝা গেল। একদিকে সুশৃঙ্খল ভাবে আপনার রায় চলতেছে, বিচার কার্যক্রম। আমি টেলিভিশনে মানে পর্দাটা আমি দেখলাম কয়েকটা ভাগ। একটা ভাগে আমি ট্রাইব্যুনালের বিচার দেখছি, আরেকটা ভাগে দেখছি হাইকোর্টের সামনের একটা বক্স, সেখানে দেখলাম উৎসুক লোকজন আহ অপেক্ষা করছে। আরেকটা দেখলাম যে টেলিভিশন স্ক্রিনে টিএসসির সামনে সবাই দেখছে বিচার কার্যক্রমটা। ঠিক পাশাপাশি আরেকটা চতুর্থ যে এটা স্ক্রিনটা, সেই স্ক্রিনটা 32 নম্বরে, এখানে বিশাল বিশাল এক্সোভেটার বুলডোজার টাইপের, মানে একটা মনে হচ্ছে যেন বড় একটা প্রজেক্ট হচ্ছে এখানে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরকম একটা। অথচ 32 নম্বরে তো কোনো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে না, এখানে বড় কোনো প্রজেক্ট হচ্ছে না, এখানে বড় কোনো খাল খনন নদী খনন কোনো প্রকল্প নেই। কিন্তু সেই রকম যন্ত্রপাতি চলে আসলো, কারা নিয়ে আসলো, কি নিয়ে আসলো? এবং সেটা আপনার বেলা 12টার থেকে শুরু করে 4টা 5টা পর্যন্ত লম্বা সময় ধরে সেনাবাহিনীর সাথে যুদ্ধ, বিজেপি বিডিআর তারপরে এবং বিজেপি এবং পুলিশের সাথে যুদ্ধ চললো অনর্গল, এবং একটা যেন ফ্রিজ টাইম। কেন? কারা করলো? এই মুখগুলি কারা? এরা কি সেই যারা ওই শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের লোকজন? না, এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী, যারা মনে করছে যে ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তারা এখনই একটা, মানে এমন একটা অবস্থান তৈরি করবে যাতে নিরঙ্কুশ হবে তাদের রাজনৈতিক আধিপত্য। সেটা হচ্ছে বিপজ্জনক। সেই আমি যেমন আইনের শাসনও দেখলাম, আজকে বেআইনি শাসনেরও একটা সিমটম দেখলাম। এটাই হচ্ছে সংখ্যা। তার মানে আমরা এখনো কিন্তু, মানে শেখ হাসিনার পতন ঘটলো, আওয়ামী লীগ নিঃশেষ হলো, শেখ হাসিনার মনে করেন মৃত্যুদণ্ডই হলো, কিন্তু তার আউটকামটা, যে বহিঃপ্রকাশটা আমি দেখলাম, দুই অঞ্চলে দুই চিত্র। একদিকে হাইকোর্ট প্রাঙ্গণে এক চিত্র, আর 32 নম্বরের আর এক চিত্র। এটা আমার কাছে ভালো লাগলো না, বরং আমি কিন্তু শঙ্কিত হইলাম। বিচারের রায় পাইলাম, খুশি হইলাম, ভালো হইলো। বাংলাদেশের মানুষ যারা শহীদ হইলো, আহত হইলো, তারা কিন্তু খুশি হইলো। কিন্তু এই চিত্রর সাথে তো এইটা মেলে না। কারণ আপনি একদিকে আইন করবেন, আইনের শাসন চলবে, আর একদিকে বেআইনি উচ্ছৃঙ্খল ঘটনা চলতে থাকবে। সেটা আবার মদত পাবে, পৃষ্ঠপোষকতা পাবে, তাদেরকে ধরা হবে না। এবং এটা কিভাবে এক্সোভেটার এত বিশাল বিশাল কারা আনলো, আজকে রাতেই কেন মানে তাৎক্ষণিক ভাবে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না, নিয়ন্ত্রণ করা হলো না? এর পেছনে কোন রাজনৈতিক শক্তি আছে, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। তাহলে তো আমার মনে তো, আমি তো হলাম না যে না, সামনে আমি একটা স্বৈর শাসক, একটা স্বৈর স্বৈর শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা দলের মৃত্যু ঘটলো, কিন্তু গণতন্ত্রের সূর্য উদিত হলো, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো সেই গণতন্ত্রের সূর্য তো দেখতে পাচ্ছি না। সেই সূর্যের সামনে তো আমি দেখতেছি মেঘে ঢাকা, সূর্য পেছনে, সামনে মেঘ। কেন এই মেঘ? কারা এর জন্য দায়ী? এটা এটার উত্তর তো খুঁজে বের করতে হবে আমাকে। জি, এটা মানে আসলে খুঁজে বের করা দরকার, কারণ আমরা তো এই ধরনের সমাজ আসলে চাই না। আমরা আরেকটা প্রসঙ্গ একটু আলাপ করতে চাই, সেটা হলো যে এই যে রায় হলো, রায়ের পরপরই আমরা দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ভারতকে আহ্বান জানিয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে, মানে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে যারা ভারতে আছেন, তাদেরকে আমাদের এখানে হস্তান্তর করার জন্য। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটা, সেটা আপনাকে একটু পড়ে শোনাই। তারা বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিদের, এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। আপনার কি মনে হয় এই কথা বলার পর ভারত সরকার সেটা করবে, অথবা তাদের কি করা উচিত? আপনি কি আশা করেন? এটা যে করবে না, আমি আপনাকে বলি, আজকে বাংলাদেশকে নিয়ে আনন্দবাজার পত্রিকাটা আপনি শুধু খেয়াল করেন, কতগুলো স্টোরি,
আমি প্রথমেই দেখেন এবং অ্যাঙ্গেল গুলো বুঝতে পারবেন। প্রথম শিরোনামটাই হলো এই, অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, ফাঁসির সাজা নিয়ে হাসিনা বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ। মানে মনে হয় যেন একটা বিশাল ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। হ্যাঁ, শিরোনামটা দেখেন, অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়। এটা তো কারোর বক্তব্য হইতে পারে, এটা তো মানে তার তো শিরোনাম হইতে পারে না। তার মানে আনন্দবাজার ওন করে এটা। তারপর দেখেন, মামলা রুজু রুজু থেকে রায়দান নিজের তৈরি ট্রাইব্যুনালে 397 দিন ধরে বিচার হলো হাসিনার, কারা কি সাক্ষ্য দিলেন। এটা একটা নেগেটিভ ভাবে। পুলিশের গুলিতে উপড়ে এসেছিল চোখ, নারায়ণগঞ্জের সেই চালকের সাক্ষ্য নিয়ে আদালতে শুরু হয় হাসিনার বিচার। হাসিনার ফাঁসির সাজাই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল, রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়লো ঢাকার আদালত কক্ষ। এই এবং 15,000 পুলিশ নামছে, ট্রাইব্যুনাল চত্বরে নামলো সেনা। মানে যত আমি দেখছি যে মানে সব, তারপরে আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ নেবেন, পরোয়া করি না, রায়ের আগে অডিও বার্তা হাসিনা। তো বলছে যে মাকে হয়তো মৃত্যুদণ্ডই দেবে, রায়ের আগে আমেরিকা থেকে বললেন হাসিনা পুত্র। মানে অনেকগুলো স্টোরি, এতগুলো স্টোরি সাধারণত বাংলাদেশ নিয়ে তারা পজিটিভ হইলে করতো না, কোন একটা হয়তো করতো, কিন্তু এগুলি সবই হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক। মানে আওয়ামী লীগের নিজস্ব যদি পত্রিকা থাকতো তাহলে যে সমস্ত শিরোনাম দিয়ে তারা রিপোর্ট করতো, ঠিক সেই কাজগুলি করতেছে আনন্দবাজার। এবং এতে বোঝা যায় যে বাংলাদেশের এই মৃত্যুদণ্ড যেহেতু দিয়ে দিল, এখন ভারত বলবে যে না, যেহেতু ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ আর মৃত্যুদণ্ড দিচ্ছে, সুতরাং এখন না দেওয়ার বিষয়টাই তারা আরো জোরালো করে একটা ব্যাখ্যা দেবে। যদিও আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে নাকি ভারতের কাছে চেয়েছে যে শেখ হাসিনাকে ফেরতের জন্য, কিন্তু আমার ধারণা যে ভারত এটাতে রেসপন্স করবে না, বরং ভারত এখন মানে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ হয়তো মানে দেখতে পাবে না বলে তারা আরো রুষ্ট হবে। এবং এখন যে ধরনের আচরণ এই সরকারের সাথে, পরবর্তীতে নির্বাচিত সরকারের সঙ্গে হয়তো একই ধরনের একটি অবস্থা তারা বজায় রাখতে পারে। আমার শঙ্কা হচ্ছে আপাতত ভারত এই রায়ের ফলে খুশি হবে না, ভালো কোনো প্রতিক্রিয়াও দেবে না, এবং বাংলাদেশের অনুরোধ অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো বিবেচনা তারা করবে না, এটা আমার ধারণা। আচ্ছা, আমি এখন শেষ প্রশ্নটা করতে যাচ্ছি যে ইউরোপের অনেক দেশে কিন্তু মৃত্যুদণ্ড তারা দেয় না, তারা মৃত্যুদণ্ডের সাজার বিরোধিতা করে। সেখানে আমাদের একজন সরকার প্রধানের এই মৃত্যুদণ্ড, সাবেক সরকার প্রধানের, এটা ইউরোপিয়ান নেবে কিভাবে নেবে? মানে এখানে দুইটা মত আছে, যেমন আমেরিকার কোন কোন স্টেটসে আছে মৃত্যুদণ্ড, আবার কোন কোন স্টেটসে নাই। ইউরোপের অনেক দেশে নাই, আবার হয়তো কোন কোন দেশে হয়তো আছে, আমি একদম পরিষ্কার না। কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমারা হচ্ছে মৃত্যুদণ্ডের বিপক্ষে থাকে, মানবাধিকার সংগঠনগুলো বিপক্ষে থাকে। তারা তাদের রিয়াকশনটা দেবে, তারা এটাকে সঠিক মনে করবে না, তারা এটার নিন্দা করবে, এটা হবে। কিন্তু বাংলাদেশে যেহেতু অনেকদিন থেকে এই মানে রায়টা চলে এসছে, সুতরাং আমার ধারণা এটাকে নিয়ে খুব একটা আন্তর্জাতিক চাপের মধ্যে পড়বে বাংলাদেশ, সেটা হয়তো না। কিন্তু যেটা হবে, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মুহূর্তেই একই সুরে আমিরে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকার, দ্যাট মিনস ডক্টর ইউনূস সরকার, একই সুরে জনগণকে জরুরি আহ্বান জানিয়েছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ। বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে, জামাত কয়েকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। জামাতের একটা প্রতিক্রিয়া সাধারণ জনগণের প্রতিক্রিয়া, তারা কাদের মোল্লার ভি চিহ্ন দিয়ে উদযাপন করছেন। শিবিরের প্রতিক্রিয়া, সাদিক ক্যাম্পদের প্রতিক্রিয়া, এবং জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিকদের ডেকে। আবার জামাত স্টেটমেন্টও পাঠিয়েছে গণমাধ্যমে, শিবির স্টেটমেন্ট পাঠিয়েছে, আমির জামাত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একটা আহ্বান জানিয়েছে, এবং প্রফেসর ইউনূস সরকার তারাও একটা আহ্বান জানিয়েছে। এই দুই আহ্বান মিলে গিয়েছে, এক জিস্ট পয়েন্ট এক। আমিরে জামাতের আহ্বান হচ্ছে ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে। সরকারের আহ্বান হচ্ছে ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে। এখানে
সরকার যাচাই মানে একটা সুষ্ঠু নির্বাচন, একটা সুন্দর পরিবেশ, একটা আইনের শাসন। দেখেন জামাত যাচাই আমরা যে আবার সবচেয়ে তা না, যেমন জামাত বাস্তবে আমিরে জামাত ধানমন্ডি 32 জয় বাংলার প্রজেক্টকে সমর্থন করেন না আমি জানি, কিন্তু এটা আমি সমর্থন করি, 1000 বার করব অবশ্যই এই মবের পক্ষে। এবং এটাই সৌন্দর্য, আমিরে জামাত সমর্থন করবেন না, আমরা সেটা না মেনে ধানমন্ডি 32কে জয় বাংলা করব, এটাই হচ্ছে রাজনীতি। আপনাকে এটাই করতে হবে, সব জায়গায় আনুগত্য করলে মারা খাবেন। জামাতের লোকজন আমিরে জামাতের পূর্ণ আনুগত্য করবে, কিন্তু ধানমন্ডি 32 জয় বাংলা করার ক্ষেত্রে এক ফাঁকে সেখানে যে অংশগ্রহণ করবে, ধানমন্ডি 32কে কেউ বাঁচাতে পারবে না টুডে আর টুমোরো। আপনি কতদিন সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, ছাত্র জনতাকে পিটিয়ে ধানমন্ডি 32 রক্ষা করবেন? ওই ধানমন্ডি 32 জয় বাংলা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, হোয়াটএভার। কিন্তু সরকার যা চায় মানে একটা সুন্দর আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন, জামাত সেটাই চায়। সরকার জুলাই সনদের আইনি ভিত্তিক গণভোট এগুলো চায়, জামাত সেটাই চায়। এবং জামাত কার্যত মবে বিশ্বাস করে না, মবে বিশ্বাস করে জামাতপন্থী কিছু লোক, যেমন আমি। জামাত সাংগঠনিকভাবে মবে বিশ্বাস করে না, তারা প্রতিশোধও বিশ্বাস করে না। জামাতের প্রতিশোধ হচ্ছে লিগ্যাল প্রতিশোধ, যেমন এই যে হাসিনার বিচার হয়েছে, জামাত প্রতিশোধ চাই এইভাবে, অন্যভাবে না। ঠিক তদ্রুপ সরকারও মব চায় না, যার ফলে ছাত্র জনতাকে পিটায়, রক্তাক্ত করে ধানমন্ডি 32-এ। এখানে এই যে আমিরে জামাত এবং সরকারের প্রায় সেম ক্যাটাগরির বিবৃতি ইঙ্গিত দেয় যে তাদের লক্ষ্য উদ্দেশ্য অ্যালাইনমেন্ট ভালো, সুন্দর, আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট মিল আছে। কিন্তু বিএনপির লাইন উল্টা, বিএনপির সাথে সরকারের সম্পর্ক এখন ভালো না। হারু পার্টির সবসময় অভিযোগ থাকে সরকার নাকি গোপন চুক্তি করছে, দেশ বিক্রি করে দিচ্ছে। বিএনপি আবার এই স্লোগান ধরেছে। তো দর্শক, আমরা একটু বিশ্লেষণ করি। আমিরে জামাতের ফেসবুক পোস্ট দেখেন, যেটা আমিরে জামাত কোনো একটা বক্তব্য দিলে ফেসবুকে দেন আর সাংবাদিক ডেকে দেন, দুইটার গুরুত্বই জনগণের কাছে, মিডিয়ার কাছে সমান। ফেসবুকে লিখেছেন, সব মিডিয়া রিপোর্ট হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের বক্তব্য ফেসবুকে বিবৃতি দিয়ে দিয়েছেন, শেষ, আর কিছু দরকার নাই। তো একই, এটাকে অফিসিয়াল বলা যায়। ডাক্তার শফিকুর রহমান লিখছেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। নানান রাজনৈতিক উত্তাপ, সামাজিক অস্থিরতা ও দীর্ঘদিনের অনিশ্চয়তার মাঝে আমাদের জন্য জরুরি হলো ন্যায় বিচার, সত্য, জনগণের অধিকারকে সবচেয়ে উঁচু আসনে প্রতিষ্ঠা করা। নীতি কথা আর ইউনূস সরকারের যে বিবৃতি, ওটা সরাসরি ইউনূসের বিবৃতি, ওটা হচ্ছে নীতি কথা এবং ভূমিকা একই রকমের। আমি আসছি, দুইটাই বিশ্লেষণ করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি দেশ তখনই সত্যিকার অর্থে অগ্রসর হয় যখন সেখানে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা এবং জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়। ব্যক্তি নির্ভর রাজনীতির ঊর্ধ্বে উঠে নীতি নির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আর সময়ের দাবি। দেখেন শেখ হাসিনার আয় হয়েছে, কোনো উচ্চবাচ্য কথা, হুমকি ধামকি, হালকা কথা নাই, একদম ঠান্ডা মাথার প্রতিক্রিয়া। আসলে আমিরে জামাত যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং সেই ধরনের কথাবার্তা, ম্যাচিউরিটি তার আচার আচরণে আমরা সাপ লক্ষ্য করছি। এজন্যে ধৈর্য এবং ঠান্ডা মাথার স্টেটমেন্ট, উত্তেজনাকর কথাবার্তা নাই। ভারতের সাথে সম্পর্ক, শেখ হাসিনাকে ফেরত আনা প্রশ্নে কি হবে, একদম ব্যালেন্সড উত্তর দিয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরহাদ। কোনো উচ্চবাচ্য নাই যে প্রতিবেশী তো বদলানো যায় না, আবার হাসিনাকেও ফেরত আনতে হবে। আমরা ন্যায্যতার ভিত্তিতে, সাম্যতার ভিত্তিতে সম্পর্ক চাই। চমৎকার কথা। এখন জামাত যদি ক্ষমতায় আসার এরকম তুমুল সম্ভাবনা তৈরি না হতো, তাহলে যা ইচ্ছে তা বলছে, কিসের ভারত, ভারতকে পিটাবো, 7 সিস্টার দখল করবো, এরকম অনেক কথা বলা যেত। কিন্তু যেহেতু জামাত ক্ষমতায় আসবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই জন্য অত্যন্ত ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পরিশুদ্ধ এবং পরিশীলিত কথা বলছে জামায়াত ইসলামী। এই সংকটময় সময় আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের সংগ্রাম কারো বিরুদ্ধে নয়, মানে একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে যাচ্ছেন আমিরে জামাত। এই বার্তা ইউনূসেরও, ডাক্তার শফিকুর রহমানেরও। আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র, স্বাধীনতার পক্ষে। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে সব নাগরিক নিরাপদে মত প্রকাশ করতে পারে, যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং সেখানে পরিবর্তন আসবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে। তাহলে এই যে আওয়ামী লীগের বিচার কোনো মব টবের পক্ষে নয়, শান্তিপূর্ণ আদালতের মাধ্যমে, নিয়ম নীতির মাধ্যমে তাদের বিচার হবে। একদম রাষ্ট্রনায়ক সুলভ হতে হবে। রাষ্ট্রনায়ক কখনো মব সমর্থন করতে পারে না, কিন্তু বিপ্লবীরা। ডেনমার্ক এমন একটি দেশ
যেই দেশের কাহিনী নিয়ে হ্যামলেট রচিত হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার তার যে সেই বিখ্যাত নাটক হ্যামলেট, তো সেই হ্যামলেটে ডেনমার্কের যুবরাজকে কেন্দ্র করে যে নাটক রচনা করেছেন এবং বাংলাদেশে সেই ডেনমার্ক এবং সেই হ্যামলেট আবার নতুন করে এসেছে। এবং এই যে আমাদের দেশের সহায় সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি, এটি বিদেশিদেরকে লিজ দেওয়া, বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে গত 14টি মাসে একটার পর একটা ঘটনা যেভাবে ঘটে চলেছে এবং তার সঙ্গে এই ডেনমার্কের এই উপাখ্যানটি নতুন করে যেভাবে যুক্ত হলো, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। চট্টগ্রাম বন্দরের যে বর্তমান অবকাঠামো, সেই অবকাঠামোর মধ্যে সবচেয়ে যে সুন্দর অবকাঠামোটি রয়েছে এই মুহূর্তে সরকারের হাতে, সেই অবকাঠামোটি পরিচালনার জন্য আমেরিকার মালিকানাধীন একটি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড, সেই ডিপি ওয়ার্ল্ডের হাতে এটির পরিচালনা ভার তুলে দেওয়া হবে। এগুলো নিয়ে বাংলাদেশে অনেক দিন ধরে হইচই চলছে। সরকার ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের পরিচালনার ভার তুলে দেওয়ার ব্যাপারে এতটা বদ্ধপরিকর যে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চট্টগ্রাম গেলেন, তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে এই চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার জন্য রীতিমতো ঘোষণা দিয়ে আসলেন। এরপরে বিদ্যুতের গতিতে সেই প্রকল্প এগিয়ে চলেছে। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দর দেওয়ার প্রাথমিক শর্ত হিসেবে বন্দরটিকে যারা পরিচালনা করতেন তাদের হাত থেকে নিয়ে সেনাবাহিনীর, মানে সশস্ত্র বাহিনীর যে নৌবাহিনী রয়েছে আমাদের দেশে, তারা এটি পরিচালনা করছেন, যাতে করে রাতারাতি, মানে আগে যে সকল অপারেটররা চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল অপারেট করতেন, তাদের হাত থেকে এটি চট্টগ্রাম বন্দরের পরিবর্তে নৌবাহিনীর হাতে এটি তুলে দেওয়া হয়েছে। এখন এই নৌবাহিনীর হাত থেকে এটি যখন ডিপি ওয়ার্ল্ডের হাতে চলে যাবে, তুলনামূলকভাবে শব্দ কম হবে। এটি গেল একটি প্রসঙ্গ, অর্থাৎ এখন বর্তমানের যে অবকাঠামো। আর ডেনমার্কের হাতে যেটি তুলে দেওয়া হবে সেটি ভিন্ন আরেকটি প্রসঙ্গ। সেটি হলো নতুন আরেকটি টার্মিনাল তৈরি করা হবে, অ্যাবসলিউটলি নিউ টার্মিনাল তৈরি করা হবে। এই টার্মিনাল তৈরি করবে ডেনমার্কের শিপিং কোম্পানি এপি মলার গ্রুপ। তাদের যে শিপিং লাইন্স, এটির নাম হলো মার্কস লাইন। তো মার্কস লাইন, সেখানে তাদের কন্টেনার ভ্যাসেল, তারপরে তাদের যে কনভেনশনাল অন্য যে সকল ভ্যাসেল রয়েছে, যেমন বাল্ক ক্যারিয়ার রয়েছে, এলএনজি ক্যারিয়ার রয়েছে, আরও অনেক কিছু, কার ক্যারিয়ার রয়েছে। সারা পৃথিবীতে শিপিং বাণিজ্যের অলমোস্ট 60 to 70% তারা একা এই ডেনমার্কের এই জায়ান্ট কোম্পানিটি তারা হ্যান্ডেল করে। তো এপি মলার গ্রুপ একটি যাকে বলা হয় দেশের শিপিং ব্যবস্থার A to Z, তারা সেই বন্দর নির্মাণ, টার্মিনাল পরিচালনা করা, জাহাজ নির্মাণ, জাহাজ পরিচালনা করা, কন্টেনার নির্মাণ, কন্টেনার পরিচালনা করা থেকে শুরু করে সব কাজ A to Z তারা করে সারা দুনিয়াব্যাপী। তো শিপিং ব্যবসার রাঘব বোয়াল বলতে যা বোঝায়, এই কোম্পানিটি ঠিক তাই। এখন এই কোম্পানিটির হাতে বাংলাদেশের একটি যাকে বলা হয় প্রাইভেট টার্মিনাল নির্মাণ করার জন্য তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হলো বা তাদেরকে অফার দেওয়া হলো, এটা আমাদের জন্য কতটা লাভজনক বা কতটা ক্ষতির বিষয়, এটি এই মুহূর্তে বলা যাবে না। হয়তো এটা খুব ভালো হতে পারে, আবার হয়তো এটা আমাদের দেশের জন্য মহা সর্বনাশ ঘটাতে পারে। কিভাবে উপকার হতে পারে? এইভাবে যে আজ সিঙ্গাপুর পোর্ট বা দুবাই পোর্ট, তাদের যে অত্যাধুনিকতা, কাজের যে মান, এবং সেই কেবলমাত্র সিঙ্গাপুর পোর্ট এবং দুবাই পোর্টের উপর নির্ভর করেই একটি দেশ কীভাবে ডেভেলপ করতে পারে,
তার উৎকৃষ্ট প্রমাণ সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুর। তো সেই অর্থে আমাদের চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে, সেটা ডিপি ওয়ার্ল্ড হোক কিংবা এপি মলারের এই নতুন যে প্রকল্প হোক, সেই প্রকল্পের মাধ্যমে আমরা একেবারে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যেতে পারি। আর এটি না হওয়ার সম্ভাবনা 99%। 99% প্রথম কারণ হলো যে সিঙ্গাপুর বা দুবাই এই পোর্টটি যারা পরিচালনা করছেন, ধরুন ডিপি ওয়ার্ল্ড বা এপি মলার, তাদের কাজের সফলতা 99% নির্ভর করবে সেই দেশের আমলাতন্ত্র, সেই দেশের পোর্ট কাস্টমস কর্তৃপক্ষ এবং অন্যান্য আনুষঙ্গিক, যেমন রোড ট্রান্সপোর্ট, তারপর ওয়াটার ট্রান্সপোর্ট যে অথরিটি রয়েছে তারা, একই সঙ্গে যে সকল স্টেক হোল্ডার রয়েছে, অর্থাৎ লেবার বলেন, তারপরে পরিবহন সংস্থা বলেন, তাদের কর্মক্ষমতা এবং তাদের অভ্যাসের উপর। তো আমাদের দেশের বন্দরগুলোতে যা হয়, এখানে যে সকল সিন্ডিকেট কাজ করছে, ঘুষ দুর্নীতি কাজ করছে, পোর্ট এবং কাস্টমস যেখানে রীতিমতো যাকে বলা হয় একটা, যাকে বলে আজরাইলের সাথে একটা জঘন্য, আজরাইলকে জঘন্য বলবো না, ঠিক ওরকম হবে না, নির্মম নিষ্ঠুর বলা হবে না, আজরাইলের সঙ্গে তুলনা করা যাবে না। এখানে ধরুন পৃথিবীতে যত নিষ্ঠুরতম যাকে বলা হয় প্রাণী রয়েছে, সেই প্রাণী মানুষকে হত্যা করার জন্য যে ধরনের নিষ্ঠুরতা অবলম্বন করে, আমাদের দেশের কাস্টমস, আমাদের দেশের বন্দর কর্তৃপক্ষ এবং আমাদের দেশের বন্দরের যে আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেট, চোরা কারবারি সিন্ডিকেট থেকে শুরু করে পরিবহন সিন্ডিকেট, তারা ঠিক সেম কাজটি করে থাকে। কথায় কথায় বন্দর বন্ধ, কথায় কথায় পরিবহন ধর্মঘট, কথায় কথায় কন্টেনার যাকে যেন ঠিকমতো না নামতে পারে, জাহাজ যেন ঠিকমতো ভিড়তে না পারে। এই কাজগুলো করার ফলে সারা পৃথিবীর মধ্যে যে সকল ব্যর্থ বন্দর রয়েছে, সেই ব্যর্থতার দিক থেকে শীর্ষস্থানীয় বন্দর হলো চট্টগ্রাম বন্দর। অথচ প্রাকৃতিক দিক থেকে এই বন্দরের সঙ্গে তুলনীয় উপযোগিতা, মানে কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বন্দরের যে প্রাকৃতিক গুরুত্ব, এইটার সঙ্গে পৃথিবীর খুব কম বন্দরের এরকম তুলনা করা যেতে পারে। তো সেই বন্দরে ডিপি ওয়ার্ল্ড আসলো বা এপি মলার আসলো। প্রথমত তারা যে চুক্তিতে এসেছে, সেই চুক্তিতে আমাদের এখন বর্তমান যে ট্যারিফ রয়েছে, বর্তমান যে হার রয়েছে, সেই হারে যারা আমদানিকারক রপ্তানিকারক তাদের কতটা লাভ হবে, অর্থাৎ বর্তমান হারের চেয়ে যে শুল্ক আদায় করা হবে আগামীতে, সেটা কমবে কিনা। যতটুকু পর্যন্ত জানতে পেরেছি, কোনো অবস্থাতেই কমবে না, বরং অনেকাংশে বেড়ে যাবে। এবং সেই বাড়াটা নিয়ে যেন কোনো বিদ্রোহ না হয়, এজন্য অতি সম্প্রতি চট্টগ্রাম বন্দরের প্রায় সব মাশুল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেটি নিয়ে যখন আন্দোলন তুঙ্গে, সেই আন্দোলনের মুখে এই বর্তমান যেহেতু একটা নির্বাচনী একটা যাকে বলা হয় হ্যাফাজার্ড অবস্থা যাচ্ছে, তো এই ক্ষেত্রে এটা আরও সরকার কয়েকদিনের জন্য স্থগিত রেখেছে। এই গেল এক। 2 নম্বর হলো যে এই ধরনের প্রতিষ্ঠান আমাদের দেশের মতো জায়গাতে ডাইরেক্ট এফডিআই অর্থাৎ ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট না হয়ে এখানে কতগুলো ক্লোজ তারা লাগিয়ে দেয় যে তারা যে ইনভেস্টমেন্টগুলো করছে, সেই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে টাকার প্রয়োজন হলে তারা স্থানীয় সরকার থেকে লোন নিতে পারবে, ব্যাংক বিমা থেকে ঋণ সংগ্রহ করতে পারবে, এমনকি পাবলিক শেয়ারের থেকে তারা টাকা নিতে পারবে। তো তাহলে তো এটা আসলে 100% এফডিআই হবে না। এখানে যে বিনিয়োগের কথা বলতে হচ্ছে, সেই বিনিয়োগের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি থেকে যায়, যেটা আমরা অতীতে অনেক বিদেশি কোম্পানির ক্ষেত্রে দেখেছি। তো এই বিষয়টি আমরা জানি না। আর থার্ড, যেটি সবচেয়ে একেবারে আত্মহত্যার মতো, সেটি হলো এদের সমস্ত ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সব কিছুর মূলে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে গ্যারান্টি লাগবে। তো তারা তাদের মতো করে ইনভেস্টমেন্ট করবে এবং আমরা সেটা হিসাব জানবো না। হয়তো ইনভেস্টমেন্ট করবে 100 টাকা, বলবে আমরা 1000 টাকা ইনভেস্টমেন্ট করেছি। আর সেই 1000 টাকা পান থেকে চুন খসলে সঙ্গে সঙ্গে তারা সেটা গ্যারান্টি ক্লোজ হিসেবে সরকারের টুটি চেপে ধরবে যে আমাদের এই টাকা ফেরত দাও, আদারওয়াইজ আমরা এখান থেকে চলে যাব, আর যদি তোমরা না দাও তাহলে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব। ইতিপূর্বে যে সকল আন্তর্জাতিক চুক্তি হয়েছে, আদানির সাথে চুক্তি হয়েছে,
জাইকার সাথে চুক্তি হয়েছে, কিংবা এর আগে আমরা মানে কাপখোর সাথে চুক্তি করেছি, এবং আমরা যে সকল মামলা মোকদ্দমায় রীতিমতো বাংলাদেশ গো হারা হেরেছে, সেটা হলো তেল এবং গ্যাসের ক্ষেত্রে শেভরন থেকে অন্যান্য যে কোম্পানিগুলো আছে, নাইকো, তাদের সাথে আমাদের যে বিরোধ হয়েছে, সেই বিরোধে আমরা কিন্তু বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে সে সকল কোম্পানির সঙ্গে নেগোসিয়েশন করতে বাধ্য হয়েছি। তো সেই ক্ষেত্রে এপি মলার বা ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের যে এই মুহূর্তে যে লেনাদেনা, তার একটা মানে অন্যতম ক্লোজ থাকবে গ্যারান্টি ক্লোজ। তো সব মিলিয়ে